শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, পুরো রাঙা সকাল পরিবার আছে। একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। প্রিয় দর্শক, রাঙা সকালের প্রতিটি সকাল অনুপ্রেরণার বার্তা নিয়ে আসে, তেমন একটি চমৎকার সকাল আজ আমাদের জন্য অপেক্ষা করছে। আশা করি সকালটা যেমন ভালো কাটবে, তেমনি সারাটা দিনও আপনাদের অনেক ভালো কাটবে। একজন চমৎকার মানুষ রয়েছেন আমাদের সঙ্গে আজ। তিনি একজন সমাজসেবী, সমাজের মানুষের কথা ভাবেন এবং সমাজের মানুষের জন্য কাজ করেন। তার সঙ্গে পুরোটা সময় জুড়ে আমরা আড্ডা দেব। তার আগে সাকির সঙ্গে একটু গল্প করি। সাকি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আনিস, আমি অনেক ভালো আছি। আজকে একদমই গল্প করব না, তুমি বলছিলে যে একজন সমাজসেবী রয়েছেন আমাদের সঙ্গে এবং তিনি বংশ পরম্পরায় আসলে সমাজের সেবা করে যাচ্ছেন। একদমই তাই, সেইভাবেই বলতে হবে আমাদের। চলো আমরা জানাই আমাদের সঙ্গে কে আছে। চলো কে আছে আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি সমাজসেবী AK ফ্লোরা। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আমি আপ্লুত। আমি আমার দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনি সমাজ সেবামূলক একটি প্রতিষ্ঠান বাংলার বাগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং আমরা যতটুকু জেনেছি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা AK ফজলুল হক আপনার দাদা ছিলেন এবং বংশ পরম্পরায় আসলে আপনারা মানুষের জন্য ভাবছেন, চিন্তা করেছেন, যেমনটি আপনার দাদা ভেবেছিলেন দেশের মানুষের জন্য। চমৎকার সব অবদান আসলে স্মরণীয় হয়ে আছে এবং তাকে আমরা সবসময় আসলে স্মরণ করব তার চমৎকার কাজের জন্য। এই যে পারিবারিকভাবে একটা বয়ে চলা একটা বিষয়, এটা কি আসলে আপনাকে অনুপ্রাণিত করেছে মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে? ভীষণভাবে, ভীষণভাবে। কারণ আমার বেড়ে ওঠা তো আমার বাবার সাথে, আর আমার বাবাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তো বাবার শিক্ষা, বাবার সংস্কার, বাবার সততা, বাবার ত্যাগ সবকিছুর মাঝেই আসলে আমার বড় হওয়া। তো আর বাবার অনুপ্রেরণা নিশ্চয়ই ওনার বাবা ছিলেন আমার দাদা, তো সেইটাই আসলে বংশানুগতিকভাবে হয়ে আসছে। তো আমাদের মধ্যে আমরা পৃথিবীর যেখানেই থাকি এই জিনিসটা আমাদের মনের মধ্যে আমরা সবসময় নিয়ে চলি যে আমরা মানুষের সাথে থাকবো, মানুষের জন্য কিছু করব। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা যদি সেই ছোট্ট শৈশবে ফিরে যেতে চাই, আপনি তো দাদাকে দেখেননি, কিন্তু দাদার গল্প নিশ্চয়ই শুনেছেন মায়ের মুখে, বাবার মুখে। একটু পরিবারটা নিয়ে তো আমরা নতুন করে জানবার কিছু নিয়ে আমরা সবাই জানি, তারপরে আপনার কাছে জানতে চাই, যেহেতু ওই পরিবারেরই একজন সদস্য আপনি, একদম কাছ থেকে বাবা মা সম্পর্কে। এটা তো আসলে আলাদা করে বলবার কিছু নেই, তারপরে জানতে চাই যে কেমন দেখেছিলেন বাবা মা ভাই বোন সবকিছু মিলে পুরো পরিবারটা। জি, ধন্যবাদ। তো আমার আসলে জন্ম বেড়ে ওঠা কৃষ্ণমোহন দাস লেন, ওটা পুরান ঢাকার কাছে রামকৃষ্ণ মিশনের পাশে 5 বিঘা জমির উপরে। সেখানে আমাদের বিরাট পুকুর, ক্ষেত, ফল মূল, খুব মনোরম একটা পরিবেশ। আমার বাবা মা, আমরা 5 ভাই বোন। আমার আগে শুরু করে আমার দাদিকে দিয়ে, যিনি আসলে, যেটা অনেকেই হয়তো বইয়ে পড়া হয় না, জানা হয় না, উনি আসলে মিরাটের, উত্তরপ্রদেশের। আচ্ছা। তো উনি বাঙালি ছিলেন না। তো উনি, ওনার প্রভাবও বাসায় খুব বিস্তার ছিল। ওনার চালচলন আমাদের বাঙালিদের থেকে একটু অন্যরকম ছিল, তো ওইটারও একটা প্রভাব ছিল আমাদের উপরে, খুব সুন্দর প্রভাব। আর তারপরে আমার বাবা মা তো, আমার মা একজন সঙ্গীত শিল্পী, ওস্তাদ আব্দুল আলিমের কাছে উনি লোকসঙ্গীতের শিক্ষা নিয়েছেন। সো আমাদের বাসা খুবই সাংস্কৃতিক ধার্মিকের একটা খুবই সুন্দর সমন্বয় ছিল আমাদের বাসায়। ধর্মচর্চা যেরকম আমরা মন থেকে করতাম, সংস্কৃতিও আমরা খুব চর্চাটা খুব মন থেকে করতাম। আমার বাবা মা দুজনই গান প্রেমিক ছিলেন। আমার বাবা আমাদের যেই মহল্লায় আমরা থাকতাম সেই পাড়ার ছেলে মেয়েদের নিয়ে 16 ডিসেম্বর নাটক লিখতেন, করতেন। আমরা ওইটাতে আমরা অংশগ্রহণ করতাম। তো খুবই মনোরম একটা পরিবেশ ছিল। নিশ্চয়ই। আপনারা তো 5 ভাই বোন। জি। আপনার অবস্থান দ্বিতীয়। জি। আচ্ছা। তো এই যে মা গান করতেন, আপনি যেটি বলছিলেন যে একদিকে ধর্মের চর্চা, অন্যদিকে আসলে সংস্কৃতি মনা, পরিবার থেকে কখনো কোনো চাওয়া পাওয়া ছিল? মানে আপনি যেহেতু আপনার সন্তান হিসেবে দ্বিতীয় অবস্থানে আপনি রয়েছেন এবং এরকম একটা রাজনৈতিক পরিবারে আপনার জন্ম হয়েছে, পরিবারের চাওয়া পাওয়া ছিল কিনা আপনার প্রতি কোনো? মানে আমার বাবা মার, আমার তরফ থেকে আমার বাবা মা, হ্যাঁ, আমার বাবা মা আসলে
এত সুন্দর ভ্যালিউস আমাদের মধ্যে ইনস্টিল করেছেন যে তার বাইরে আসলে কিছু আমার অন্তত ওনাদের হয়তো চাওয়া পাওয়া ছিল, হয়তো সেটা আমি পূরণ করতে সক্ষম হয়েছি। সো ওইটা তার বাইরে একটা স্কলারশিপ ছিল আমার কলেজে, সেটা নিয়ে আমার বাবা মা খুব খুশি ছিলেন। তারপরে আমার পড়াশোনায় আমি যেরকম ছিলাম সেটা নিয়ে ওনারা খুশি ছিলেন। তো আমি বড় বোন হিসাবে আমার উপরে দায়িত্বটা অনেক বেশি ছিল। বড় বোনদের সবসময় লাইন অ্যান্ড লেন্থ খুব সোজা রাখতে লাগে যাতে ছোটরা দেখে বড় হয়। তো সেই হিসাবে আমার বাবা মা সবসময় সাপোর্টিভ ছিলেন। বিশেষ করে সেই বড় যদি হয়ে থাকে মেয়ে, না তার তো আসলে মায়ের পরেই একটা দায়িত্ব থেকে বাবাও চায় যে মেয়েটা পারফেক্ট হবে। একদম ম্যাম, একটা রাজনৈতিক পরিবারের জন্ম, সবসময় দেখেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা বাসায় আসা যাওয়া করেছে, এবং এই যে সমাজসেবী একটা মনোভাব, না সেই জায়গা থেকে নিশ্চয়ই পরিবারের সেই কি বলবো সেই প্রেশারটা হয়তো ছিল না, হয়তো আপনা আপনি সেই বীজটা বপন হয়েছে যে সমাজের জন্য কিছু করতে হবে বা বাইরের মানুষদের জন্য কাজ করতে হবে। সেটা কি এই ধরনের একটা পরিবারে বেড়ে ওঠা, এটা তো সৌভাগ্যের বিষয়। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আজকে তো আমরাও ভীষণ সৌভাগ্যবান। আমরা এই অর্থেই বলবো যে আমরা সবসময় বলি এই অনুষ্ঠানটা করতে পেরে আমরা ভীষণ রকম রঙিন মানুষদের সান্নিধ্য পাই। সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনিও ব্যতিক্রম নন। আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর অনেক গল্পই আছে করতে চাই। আনিস, তুমি নিশ্চয়ই জানাবে। নিশ্চয়ই আমি জানাবো। প্রিয় দর্শক, একে ফ্লোরা একজন সমাজসেবী ও লেখক, যিনি বরিশালে প্রতিষ্ঠা করেছেন মানব কল্যাণমূলক সংগঠন বাংলার বাঘ ফাউন্ডেশন। শেরি বাংলা একে ফজলুল হকের দৌহিত্র হিসেবে তার পরিবার সমাজসেবার ঐতিহ্য বহন করে আসছে, আর সেই উত্তরাধিকার থেকেই তিনি মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন। দীর্ঘ ২৭ বছর পর নিজের জন্মভূমি বরিশালে ফিরে এসে তিনি দেখেন এখনো অনেক মানুষ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। তাই তিনি নিজেকে অসহায়, হতদরিদ্র, পথশিশু ও নারী সমাজের পাশে দাঁড়ানোর কাজে নিবেদিত করেন। বাংলার বাঘ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি শিক্ষা, নারী দক্ষতা উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ শুরু করেছেন। ফাউন্ডেশনটি ইতিমধ্যে দুর্যোগকালীন ত্রাণ, পথচারীদের সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে। চমৎকার ম্যাম, আমরা তো এই প্রসঙ্গে অবশ্যই বিস্তারিত কথা বলবো। আমরা শৈশবে ছিলাম, শুনি শৈশবের গল্প। তো আমার দাদি যেটা সবসময় বলতেন যে উনি আসলে আমরা শেরবাংলাকে দেখি একজন মহান নেতা হিসাবে, কিন্তু পারিবারিক জীবনে কিছু ঘাটতি তো ছিলই। যেরকম ওনার দেশের কাজে, মানুষের কল্যাণে উনি নিজেকে যেভাবে উৎসর্গ করছেন, সেই দিক থেকে আমার দাদি হয়তো কিছুটা বঞ্চিত ছিলেন। ওনার সবকিছুই ছিল, কিন্তু হয়তো উনি নিজের স্বামীকে ওরম করে পান নাই। তো সেই দুঃখটা ওনার কিছুটা ছিল। আমাদের সাথে উনি ওটা আলাপ করতেন। কি গল্প করতেন? আমরা ছোট্ট ছোট্ট করে যদি আজকে দাদির দুই একটা গল্প শুনি। উনি তো আমার দাদাকে সাহেব বলতেন, কোনো সময় তো নাম ধরে বলতেন না। তো বলতেন যে আমার কাছে ৬ জন লোক আমার আশেপাশে সব সময় থাকতো, কিন্তু ওনাকে আমি কাছে পেতাম না। তো উনি তো বাংলায় বলতেন না, উনি হিন্দি উর্দুতে বলতেন। তো সেই সুবাদে কিন্তু আমরা ফ্লুয়েন্ট ছিলাম অনেকগুলি ভাষাতে। তো ওইটা একটা ছিল। একটা ছোট কথা বলি, আমরা যে এখন যে দেশে আমাদের কাচ্চি বিরিয়ানির একটা খুব, আমরা এই লাস্ট ১০-১৫ বছর ধরে বাঙালি, আমরা বাংলাদেশিরা খুবই কাচ্চি প্রেমী সবাই কোনো না কোনোভাবে। একদম। আপনারা হয়তো জানেন না যে আমার দাদা প্রথম কলকাতায় থেকে যখন উনি বাংলাদেশে আসেন ঢাকাতে, তখন উনি কাচ্চি বিরিয়ানির বাবুর্চি প্রথম বাংলাদেশে আনেন। আমাদের বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না প্রথম হয়। তো আমি খাওয়ার কথা না বললেই না, বাঙালি আর খাওয়ার কথা বলবে না। তো আমার ছোটবেলার একটা স্মৃতি এইটাও, যে সকালে উঠে যখন কাচ্চি যে বাবুর্চি আসতেন, উনি বড় হাঁড়িতে যে রান্নাটা, সেইটা আমার ছোটবেলার স্মৃতির একটা বিরাট বড় অংশ। আরেকটা বিরাট বড় অংশ ওই প্যাডেল বোট, রকেট যেটাকে বলে, স্টিমার, ওইটাতে করে বরিশাল যাওয়া, ওই ডেকে পূর্ণিমার চাঁদে বসে দেশাত্মবোধক গান গাওয়া আমার বাবা শুরু করতেন, আমরা সবাই জয়েন করতাম। তো এগুলি অনেক প্রিয় স্মৃতি আমার। মায়ের সে গানের চর্চা বা বাবা গান পছন্দ করতেন, সেটা আপনার উপর এসছে কোনোভাবে? শিখেছেন বা করেছেন কিনা বা করছেন কিনা? সোজা বাংলায় বলতে হয় ভূত তো একটু থাকে, কিন্তু চর্চা করা হয়নি। চর্চা করা হয়নি। জি জি। আমরা একটু দাদাকে নিয়ে জানতে চাই। আপনি দেখেননি যদিও, এবং আমরা জানি যে তিনি বাংলার জন্য কাজ করেছেন, বাংলার মানুষের জন্য কাজ করেছেন, অবিভক্ত বাংলার
প্রধানমন্ত্রীও তিনি ছিলেন, এবং আপনি যেটি বলছেন যে দাদিকে সেইভাবে সময় দেয়া আসলে তার হয়নি। সমাজের জন্য যারা কাজ করেন তাদের আসলে একটু এই জায়গাটা স্যাক্রিফাইস করেই করতে হয় স্বাভাবিকভাবেই। তো সেই জায়গায় আসলে দাদার গল্পগুলো কেমন ছিল? দাদা তো সবসময় মানুষদের জন্য নিবেদিতই ছিলেন আসলে সব সময়। আমি 2-3টা জিনিস আপনাদেরকে জানাতে চাই। একটা যেরকম যে একটা কথা ছিল যে উনি অনেকগুলি পার্টি বদলাইছেন, অনেকগুলি পার্টি উনি, তো এটা কেউ কেউ হয়তো একটু সন্দেহের চোখে দেখতে পারেন কেন, কারণ আমার দাদা মনে করতেন দলের উপরে দেশ, যেই দল উনি বোধ করতেন দেশের স্বার্থ সার্ভ করতেছে না সেটা উনি বদলাবেনি। আর দেশের জন্য কিছু করতে হলে কিছুটা ক্ষমতার আওতায় থাকতে হয়, ক্ষমতা হাতে থাকতে হয়, নাহলে আপনি কিছু করতে পারবেন না। তো সেই সুবাদে আমার দাদা কিছুটা ওনার বিভিন্ন দল বিভিন্ন পদ পজিশন ছিল, সেটা কিন্তু লোভে না, সেটা শুধু মানুষের জন্য কিছু করার জন্য। এটা আমি একটু ক্ল্যারিফাই করতে চাই। আমার বাবাও কিন্তু দেখেন বিএনপির আমলে উনি সাত্তার সাহেবের আমলে উনি মন্ত্রী ছিলেন, উনি আওয়ামী লীগের আমলেও মন্ত্রী ছিলেন। আমার বাবাও ওই বিশ্বাসী ছিলেন। এটা সুবিধাবাদী না, এটা ওনারা দলের উপরে দেশকে প্রাধান্য দিয়েছেন সবসময়। তো আমার দাদার অনেক স্টোরি আপনারা হয়তো অনেক গল্প আপনারা শুনেন জানেন, তবে একটা ছোট্ট গল্প যেটা লেখা নেই আমি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে জওয়াহরলাল নেহরু, যিনি ইন্ডিয়ার ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি আমার দাদার রাজনৈতিক অ্যাডভাইজার ছিলেন, পলিটিক্যাল অ্যাডভাইজার যাকে বলে। আচ্ছা। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হলেন। তো ওই সময় 40s আমার দাদা প্লেনে করে দিল্লি হয়ে যাচ্ছিলেন, মোস্ট প্রবাবলি ইরানের দিকে কোথাও যাচ্ছিলেন। তো রিফিউলিং এর জন্য উনি দিল্লিতে ওনার প্লেন নামে। সেই সময় জওয়াহরলাল নেহরু সাহেব উনি প্রধানমন্ত্রী হয়ে আছেন। তো উনি দেখা করতে চাচ্ছিলেন, কারণ এত সখ্যতা ছিল, এত একসাথে কাজ, কিন্তু প্রধানমন্ত্রী সময় দিতে পারেননি। স্বাভাবিক, উনিও প্রধানমন্ত্রী, এখন ওনার তো সময় না হওয়ারই কথা। তো কিন্তু তিনি একটা বড় ফুলের বুকে আমার দাদাকে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছিলেন। শেরেবাংলা উনি সেই বুকেটা যিনি আনছেন তাকে বলছেন যে তোমাদের প্রধানমন্ত্রীকে গিয়ে বলো যে আমি খুবই গর্বিত যে আমার পলিটিক্যাল অ্যাডভাইজার আজকে ভারতের প্রধানমন্ত্রী। এইটা হচ্ছে শেরেবাংলা। উনি কাউকে ছোট করলো না, কিন্তু ওনার জায়গাটা উনি কিন্তু বুঝাই দিলেন। তো এই স্টোরিটা আপনারা কোথাও পাবেন না, কিন্তু এটা সত্যি স্টোরি, আমার বাবার থেকে আমার শোনা। একটু জানতে চাই যে একটা রাজনৈতিক পরিবারে যখন একটা শিশু বেড়ে ওঠে, অনেক রকম আনন্দ থাকে, ভালো লাগা থাকে, এবং বিভিন্ন এই যেটি বলছিলাম যে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা যাওয়া আনাগোনা, সেটাও তাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে, কিন্তু একই সঙ্গে কিছু সীমাবদ্ধতার মধ্য দিয়েও তাকে বড় হতে হয়। সেই জায়গাগুলো নিয়েও যদি আমরা আজকে একটু ছোট ছোট করে জানতে চাই। অবশ্যই, যেরকম আমাদের ইংরেজিতে যাকে বলে ইনসুলেটেড কিছুটা বেড়ে ওঠা, যেরকম বাবা খুব বেশি আমাদের বাইরে যেতে দিতেন না। ওই 5 বিঘা জমির উপরে আমাদের একটা ছোট্ট স্বর্গ ছিল, ওখানে আমার বাবার অনুমতিতেই লোকজন আসতেন যেতেন, আর কাদের সাথে আমরা পরিচিত হব কাদের সাথে হব না। তো ওইটা তো একটু থাকেই যে আমরা আসলে একটু বাস্তবের থেকে একটু দূরেই থাকা হয় ওই অবস্থায়। কিন্তু পরবর্তীতে যখন বড় হলাম, বাস্তবে গেলাম, সেটা তো আবার আরেকটা অভিজ্ঞতা, সেটা তো মানুষের হতেই হয়। কিন্তু ওইটাই একটা ছোট বাধা ছিল যদি বলা যায়, যে আমাদের ওইভাবে মানুষের সাথে মিশা হয়নি ছোটবেলায়। বাবা মা ভাই বোনদের ভেতরে কখনো এই ভালো লাগাগুলো শেয়ার হতো, বা এই খারাপ লাগাগুলো যদি আমি বলি যে সব জায়গায় সবভাবে মেশার যে স্বাধীনতাটা ছিল না, সেটা ভাই বোনদের ভেতরে কিভাবে শেয়ার হতো? না, ওইটা আসলে আমরা খুবই, যেহেতু আমরা 5 ভাই বোন, বাবা মা নিয়েই পরিবার, তো কোনো না কোনো সময় আমরা একসাথে বসতাম। আর বসলে কিন্তু আমাদের কথা শুনলে কোনো পারিবারিক কোনো আলাপ না, জাস্ট মানে একদম সাধারণ নর্মাল আলোচনা। আমরা ওইভাবেই নিজেদের সুখ দুঃখ যা ছোটখাটো সেটা আমরা টেবিলেই, খাওয়ার টেবিলে কিংবা গানের কোনো আসরেই আমরা আলাপ আলোচনা করি। সাকি যেমন জানতে চাইছিল যে সীমাবদ্ধতা নিশ্চয়ই অনেক ছিল, যেটা আপনি বলছিলেন ছোট ছোট করে, সম্ভাবনা তো অনেক ছিল, অনেক প্রিভিলাইজড ছিলেন আপনারা নিশ্চয়ই, রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা একটা মানুষ, সেই কর্মযোগ্য বা সেই জায়গাগুলো সম্পর্কে একটু শুনি। জি, এটা আসলে এটা এমন একটা বিষয় যেটা আমার বলা উচিত, যেটা আমরা কোনো সময় উই নেভার টুক ইট ফর গ্রান্টেড। আমরা সেটার জন্য
আল্লাহর কাছে সবসময় শুকরগুজার, কারণ আমি তো আর চুজ করি না আমি কোথায় কোন পরিস্থিতিতে কোন ফ্যামিলিতে বর্ন হব। কিন্তু একটা জিনিস আমি একদম এটা বলা উচিত যে ছোটবেলা থেকে কিন্তু আমাদের এক ধরনের একটা দায়িত্ববোধ, এক ধরনের একটা দেশপ্রেম, যেরকম আমাদের বাবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ঘোরাতেন, আর সব জায়গাতেই যে একদম 5 স্টার অ্যাকোমোডেশন তা না, আমাদের সব ধরনের পরিস্থিতিতে আমার বাবা রাখতেন, বলতেন ডাল ভাতও খাইতে হবে, মাটিতে শুতেও হবে, আবার অন্যদিকে তুমি আমেরিকান স্কুলেও পড়ো, সব ধরনের একটা ব্যাপার ছিল, যেটা আমার দাদার মধ্যেও ছিল। উনি সাধারণ মানুষের সাথে একদম সাধারণভাবে মিশতেন, আবার চ্যান্সেলরদের সাথে ওইভাবে মিশতেন। সো আমার বাবার মধ্যে ওই জিনিস ছিল, আমার বাবা ওইটা আমাদের মধ্যেও খুব সুন্দরভাবে। এবং সেই জন্যই আপনি ইংলিশ মিডিয়ামে পড়েও আপনি অনেক বাংলার বইও পড়েছেন। তো একটু জানি যে আপনি তো পড়লেন আমেরিকান ইন্টারন্যাশনালে। জি, আমি আমার অ্যাকচুয়ালি 2টা উল্লেখযোগ্য স্কুল তার আগে, উদয়নে কিছুদিন ছিলাম আর মানারাতে আমার কিছুদিন, কারণ তখনও আমরা আমেরিকান স্কুলে যাইনি। কিন্তু ক্লাস 6 থেকে ঢাকার মধ্যে একটা ছোট্ট, আপনি বলতে পারেন ওই পরিবেশটা একদমই অভিনব, মানে একদমই আলাদা। তো ওইটাও একটা আলাদা ইমপ্রিন্ট আমার সাইকের মধ্যে আছে ওইটার। বাংলা বই পড়ার প্রতিও আপনার আগ্রহ ছিল প্রবল, পরবর্তী সময় সেটা লেখক হয়ে ওঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু ছোটবেলায় আসলে কোন কোন ধরনের বইগুলো পড়তেন, কোন লেখা বেশি টানতো একটু শুনি। আমার হাজবেন্ড যদি শুনে উনি হয়তো একটু মাইন্ড করতে পারেন, ফেলুদা এখনো আমার নাম্বার 1 ক্যারেক্টার। ফেলুদারে পছন্দ করে না এরকম মানুষ বোধহয়। কেন মাইন্ড করবেন একটু জানি, এবং হাজবেন্ডের নামটাও জানতে চাই। অবশ্যই, ফেলুদা তো অসম্ভব ড্যাশিং, আমার মানে কাল্পনিক দেখেই বোধহয়। তো আমার হাজবেন্ড একজন বৈজ্ঞানিক, উনি একজন ডাক্তারও। উনি বাংলাদেশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS করে ওখানে আমেরিকাতে টিউলেন ইউনিভার্সিটি থেকে MPH and PhD করেছেন পাবলিক হেলথে। এখন উনি একটা বায়োটেক কোম্পানির সাথে আছেন ক্যান্সার ড্রাগ ডিসকভারিতে। সো উনি, ওনার আর আমার লাইন একদমই আলাদা, তো আমাদের দুজনের ভাষা চিনতে হলে আমাদের অনেক কম্প্রোমাইজ করে একসাথে আসতে হয়। না, একেবারে আলাদাও না, উনিও এক ধরনের সেবামূলক আসলে আছেন, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। জি, আসলে দুজন আসলে দুই ধারার মানুষ হলেও একটা সেতু বন্ধন কিন্তু তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম যে দুজনেই তো আসলে সেবামূলক কাজ করছেন, এটাই হয়তোবা সেতু বন্ধন, একজন একটু ইনডিরেক্ট। হ্যাঁ, এটাই বলা যায়। ম্যাম, একটু জানি যে আপনি পড়াশোনা নিয়ে দেশের বাইরে চলে গেলেন, সেটা কখন এবং কেন, কিভাবে? জি, আমি অ্যাকচুয়ালি আমার গ্র্যাজুয়েশনের পরে একটা বছর আমাকে বহুত চিন্তা করতে হলো, কারণ আমাদের পরিবার থেকে কেউ বিদেশে কখনো যায়নি, আমার দাদাও না, আমার বাবাও না। আর আমি মেয়ে হিসাবে যখন যেতে চাই তখন বাবা মার স্বাভাবিকভাবে ওটা একটু খুব কঠিন সিদ্ধান্ত ছিল, হ্যাঁ কিংবা না বলার। কিন্তু ওনারা জানতেন যে আমি পড়তে পছন্দ করি, আর আমার জন্য আমেরিকান স্কুলের পরে বাইরে যাওয়াটাই হয়তো একটা স্বাভাবিক প্রোগ্রেশন। তো তারপরে একটা বছর পরে আমি 94-এর দিকে আমি আমার মার কাজিন সিস্টার থাকতেন ফ্লোরিডা, সেখান থেকে আমি শুরু করি আমার পড়াশোনা। কিন্তু তারপরে আমি 97-এ নিউ ইয়র্কে ট্রান্সফার করে ওখান থেকে আমার প্রথম কাজ, আমি জাতিসংঘে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রেফিউজিস, ওখানে আমি কাজ করি আমার ইন্টার্নশিপ হিসাবে। আর সেখান থেকে আমি ফরেন সার্ভিসে যাওয়ার ইচ্ছা রাখি ওখানে, কিন্তু ঘটনা প্রবাহে জীবনের একটা মোড় ঘুরে যায়, তো সেটা আর হয়ে ওঠে নাই। পরবর্তীতে 2010-এ আমার স্বামী, আমার হাজবেন্ড, আমার বেটার হাফ, ওনার সাথে আমার বিয়ে হয়। আর তখন থেকে আমরা আর কি নিউ জার্সি প্রথম, তারপরে আমরা ক্যালিফোর্নিয়াতে, আমার বাচ্চারা এখন ওখানেই থাকে। আপনার UNHCR যেখানে আপনি কাজ করেছেন, সেই অভিজ্ঞতা একটু ছোট্ট করে শুনতে চাই। ওটা খুবই সুন্দর অভিজ্ঞতা, কারণ তখন আমার মধ্যে তো ফরেন সার্ভিসে যাওয়ার খুব ইচ্ছা, তো আমি প্রতিদিন শাড়ি পরে ইউএনএ যেতাম। একটা মিটিংয়ে জনাব শশী থারুর যিনি, উনিও ছিলেন, তো কিছু বিশিষ্ট মানুষের সাথে দেখা আমার সৌভাগ্য ছিল যে এটা হতে পারছে। তো কিছু রিপোর্ট লেখা, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে বসা, ওগুলো বিশেষভাবে আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। সেই কাজগুলো করার সময় কি আসলে লেখালেখিটা নিয়মিত চালিয়ে যাচ্ছিলেন? না, একেবারেই না। লেখালেখির বুদ্ধিটা আমার মাথায় আসে আমার বাচ্চারা হওয়ার পরে। কারণ
পজিটিভ মেসেজ দিয়ে যেটা বাচ্চারা গ্রাস্প করতে পারবে, মানে সাথে সাথে নিতে পারবে, সেরকম বই কিন্তু আমাদের খুব কম ছোট বাচ্চাদের জন্য। আমরা ওই হাট্টিমাটিম টিম থেকে এখনো মানে কিছু আছে, বাট ওই প্রসারে নাই যেরকম হওয়া উচিত। মানে আমি একটা বই উঠাই, আমি একটা মেসেজ বাচ্চাকে দিতে পারবো। সেই সুবাদে আমার প্রথম বইটা লেখা, পরেরটা কলম যায় আবার আটকে যায়, আবার যায়, সামনে আসবে। বাট ওইটাতে আমার 2টা স্টোরি ছিল একটা বইয়ে ছোট করে, সেটা পাবলিশ হয় ইগনাইট পাবলিকেশন থেকে, স্কলাস্টিকার সিস্টার কনসার্ন। ওনারা খুবই পছন্দ করছেন গল্পটা, আর ওনারাই আমন্ত্রণ জানান যে ওনাদের সাথে মাধিয়া মুর্শেদ, ওনার সাথে ওনার ইগনাইটের থেকেই ওটা পাবলিশড হয় খুবই অর্গানিক ভাবে। আমি ওদের কাউকেই চিনি না, ওনারা শুধুমাত্র আমার স্টোরিটা পছন্দ করে। এটা কি ছিমছামের লাল জামার কথা বলছেন? ছিমছামের লাল জামাটা টাইটেলটা, কিন্তু ওখানে আবার একটা ছোট আর 2টা স্টোরি গল্প আছে ওই বইটাতে। আচ্ছা, একটা বইতে 2টা স্টোরি, 2টা স্টোরি আছে। এবং আপনি মার্শাল আর্টও শিখেছেন। এটার মধ্যে আগ্রহ আসলে কিভাবে আপনার জন্মালো এবং ব্ল্যাক বেল্টও পেয়েছেন? জি, এটার মধ্যে আসলে আমার প্রথম জীবনের কিছু ঘটনার থেকে আমি বিশ্বাস করি যে শারীরিক মানসিক বিস্তারের একটা সমন্বয় সবাই থাকা উচিত। আমাদের কোনোদিনও ভাবা উচিত না যে আমরা নারী হিসাবে আমরা ফিজিক্যালি উইক, কিছুটা হতে পারি, কিন্তু ওইটা এখন সবাই ওভারকাম করতে পারে। আমার বান্ধবী যিনি মালয়েশিয়ান চাইনিজ, তিনি 150 পাউন্ড ওজন উঠায়, তার বয়স 50 ইয়ার্স ওল্ড, উনি আমাকে অনুপ্রেরণা দেয়। বাট মার্শাল আর্টসটা আপনি দেখবেন দিনের শেষে যখন আপনি খুব স্ট্রেসড আউট থাকবেন, আপনার অনেক পেন্ট আপ স্ট্রেস থাকবে, আপনি যদি কিছুটা ওই শক্ত হাতে যদি কিছু কিকিং পাঞ্চিং করেন, আপনার মাথাটা পুরো খুলে যাবে। সো আই এম আ ব্ল্যাক রেকমেন্ডেড ফর লাস্ট 4 ইয়ার্স। আমি কন্টিনিউ করতে পারিনি, কোভিড এর পরে একটু থামা হলো, তারপরে আমাদেরও একটু কোস্ট টু কোস্ট একটু মুভ করতে হয়েছে, সবকিছু মিলায়। আচ্ছা, এমন কি কোনো কি ঘটনা ছিল আসলে যেটা আসলে আপনাকে এই মার্শাল আর্ট শেখার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে? আমার মনে হয় প্রতিটা মেয়েরই এটা একটু কম বেশি শেখা উচিত। এটা তাদের আমি তো বলবো সবাইরই কারো না কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে, যে সো ইউ ফিল ফিজিক্যালি স্ট্রং, এন্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেক সময় কিন্তু আমরা ওইটা ফিল করি না। মেন্টালি স্ট্রং হতে পারি, বাট ফিজিক্যালি স্ট্রং এর জন্য প্রতিটা মেয়ের কিছুটা কিক পাঞ্চ এভরি মর্নিং করা উচিত, খালি হাতেই করেন। জি, আপনি তো একটু পরিণত বয়সেই মনে হয় শিখলেন। একদমই তাই। আচ্ছা, একদমই তাই। আচ্ছা, সেই জন্যই সেই জায়গা থেকে আনিসের কোশ্চেনটা ধরেই আমি আসতে চাই। আর সেটা কি শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস এই বিষয়টাই কাজ করেছে, বা মেন্টালি স্ট্রংনেস এর ব্যাপারটা? আসলে এটা আমি একটু ক্লারিফাই করতে চাই, আমার বাচ্চাদের জন্য। আমার অনেক কিছুই জীবনে, আমি আমার যেহেতু 2টা মেয়ে, একজন 12 একজন 15, ওদের জন্য আমি একটা এক্সাম্পল সেট করতে মানে ওইটাই উদ্দেশ্য। তবে এখন 4 বছর হয়ে গেছে, ছোট মেয়ে জিজ্ঞাসা করে, মা তোমার ব্ল্যাক বেল্টটা কবে হবে? তো সেই জায়গাতে একটু লজ্জা পাই, কারণ এত কাজের মাঝে ওইটাকে প্রায়োরিটাইজ করতে পারি না। আমার স্কুল থেকেও ওনারা ফোন করে যে তুমি এটা ছেড়ে দিও না, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে আসো, এটা শেষ করো। মায়েরা কতভাবে চিন্তা করে না, একদমই তাই। সন্তানের জন্য অনেক সময় অনেক রকম স্যাক্রিফাইস, আবার নতুন করে নিজেকে গড়া। ম্যাম, এই যে দেশের বাইরে থাকা এবং দীর্ঘ 27 বছর পর, যদি ভুল না হয়, আপনার বাংলাদেশে আসা এবং বিশেষ করে নিজের গ্রামটাকে দেখা, আপনার মুখেই জানতে চাই যে পরিবর্তন তো বেশ কিছু ছিলই, এবং আপনি যে সমাজের জন্য বা আপনার সেই গ্রামের মানুষদের জন্য কিছু করার জন্য যে আপনার যে ব্রতটা, সেটা কি আসলে সেই যে বলবো সেই দাদা বাবা সেই জায়গা থেকে আবার নতুন করে কাজ করলো কিনা? ঠিক তাই। তবে আমি বাংলাদেশে যাওয়া আসার মধ্যে ছিলাম, ঢাকাতে। বরিশালে গত 20 বছর আমরা যাইনি, কিছুটা বাবার অভিমানের জন্য। বাবা কিছু কাজের থেকে আমাদের দূরে থাকতে বলে গেছেন, তো আমরা সেরকম ভাবেই ছিলাম। তো আমার এই যে ধরে আমি একটা নেশন বিল্ডিং এর ব্যাপারটা আমি একটু বলতে চাই, কারণ আমার বাবা দাদারা কিন্তু ইনক্লুসিভ সোসাইটি এনভিশন করতেন, দেখতেন যেখানে সবাই এক হয়ে থাকবে, এক হয়ে দেশ করবে। হ্যাঁ, যেখানে একটা সোশিও ইকোনমিক পলিসির বেস করে আমরা একটা পলিটিক্যাল উইল নিয়ে আমরা একটা দেশ করতে পারবো, সায়েন্স ইনোভেশন, মেয়েদের অগ্রাধিকার দিব। তো এইসব জিনিসের স্বপ্নই কিন্তু একটা যারা দেশ গড়তে চায় তাদের মধ্যে থাকা উচিত, আর খুবই স্বচ্ছভাবে থাকা উচিত যে আমরা কি করব। তো ওইটার উপরে ওইটার দ্বারা অনুপ্রাণিত হয়েই আমার আশা। আমার মনে হয় না কোনো কাজ আমার যেরকম
আমি এটা বিস্তারিত জানাবো পরে, কিন্তু একটা ছোট্ট ক্যাফে আমরা খুললাম এবার বরিশালে, চন্দ্রদ্বীপ, বরিশালের পুরার নাম চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ ক্যাফে। তো আপনি চিন্তা করতে পারেন যে ওটা এত ছোট একটা, শুধু চা বিস্কুট দেয়, কিন্তু ওইটার থেকে যে এন্টারপ্রেনিয়রশিপটা গড়বে একটা ইউথের মধ্যে, একটা তরুণের মধ্যে, বিরাট ব্যাপার। এই ইম্প্যাক্টগুলি না বাংলাদেশে আপনি একদম কাজ করার সাথে সাথে আপনি দেখতে পারেন। একটা বাচ্চা, আমাদের যে আর্লি চাইল্ডহুড এডুকেশন ইনিশিয়েটিভ, একটা বাচ্চা এসে যখন সত্যি সত্যি উদ্বুদ্ধ হয় পড়াশোনার জন্য, সেটার মধ্যে যে কত বড় পাওয়া। আমি আমরা অনেক গল্পই করছি, সমাজ সেবামূলক গল্পই আসলে ঢুকতে চাই, যেটি নিয়ে আপনাদের এখনকার ব্যস্ততা বা সারা জীবনই করেছে, পুরো পরিবার যেটি বহন করেছে, এবং পরিবার থেকেই আস্তে আস্তে আসলে আপনাদের মধ্যেও সেটি আসছে। বাংলার বাঘ ফাউন্ডেশন, এটার জন্ম লগ্নের গল্পটা তো জানবো। এই যে বাংলার বাঘ, একই সঙ্গে নামকরণের পেছনে তো আসলে একটা আবেগও ছিল, তাই না? সবকিছু মিলে একটু জানতে চাই। অবশ্যই। তো আমার দাদা তো তার তো খেতাবটা শেরে বাংলা। শের কিন্তু বাংলা না, শের ইজ আ উর্দু হিন্দি ওয়ার্ড। তো আমি যেটা প্রচার করতে চাই যে বাংলার বাঘ, যেটা আসলে পুরাটা বাংলা, ওনাকে সবাই শের বাংলা হিসাবেই চিনবে, ওইটাও কোনো অসুবিধা নেই। তো সেই সুবাদে আমি নামটা বাংলার বাঘ আমার রাখা। তো সেখান থেকেই উনি আমাদের অনুপ্রেরণা, ওনার আদর্শে চলা। তবে আমাদের যারা যারা আছেন আমাদের সংগঠনে, আমরা সবাই স্বীকার করি আর মানি যে আমাদের দেশের প্রতিটা নেতা, প্রতিটা বড় বড় যাদের অবদান আছে, আমরা তাদের সবাইকে স্মরণ করব। আমরা এটা কোনো ব্যক্তি পূজার সংগঠন না। আমার যেহেতু উনি দাদা, ওনার আদর্শ আমার অনেক কাছে, সেহেতু সেটা অবশ্যই প্রাধান্য পাবে। কিন্তু আমরা সবাই ভালো ভালো যাদের অবদান, তাদের সবাই আদর্শ নিয়ে কাজ করি। আসলে যে কোনো সংগঠন শুরু করার ক্ষেত্রে তো অনেকগুলো চ্যালেঞ্জ আসলে ফেস করতে হয়। জি জি, শুরুটা একটু শুনি, কেমন ছিল? প্রথমত যখন আমি 2023-এ যখন আমি বরিশালে আসি আর দেখি, তারপর থেকে যখন আমি তো যাওয়া আসার মধ্যে থাকি, আমি ফিরে যাই যখন যুক্তরাষ্ট্রে, তখন থেকে এটা আসলে কিভাবে বুঝায় বলবো যে এক ধরনের অস্থিরতা থাকে, যে আমার তো একটা দায়িত্ব রয়ে যায়। আমি পৃথিবীর যেখানেই থাকি, আমি আফ্রিকাতে থাকি, আমেরিকাতে থাকি, চায়নাতে থাকি, সেই দায়িত্ববোধের থেকে কিন্তু যদি আপনার সত্যি সত্যি ওই তাগিদ, ওই বিবেকটা থাকে, আপনি কিন্তু তখন খুঁজতে থাকবেন রাস্তা। আর আপনি যখন বলে না, when you walk the way appears, আপনি যে হাঁটা শুরু করবেন, রাস্তা কিন্তু ঠিকই আপনার সামনে আসবে। তখন একটা লিঙ্ক আরেকটা লিঙ্কের সাথে সাথে আমাদের কিছু বরিশালের কিছু মেধাবী, তারা নিজেদের ক্ষেত্রে নিজেরা সমাজসেবা করে আসছে, তরুণরা, আমার সবসময় তরুণদের উপরে বেশি বিশ্বাস, তরুণীদের, তাদেরকে নিয়ে তখন আমরা কথা শুরু করলাম। তারপরে একটার থেকে দুইটা ইভেন্টের পরে আমরা বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা এই কয়টা ক্ষেত্রে কাজ শুরু করি, দেখি কেমন হয়। তো তারপরে 2024-এর এপ্রিলের 19 তারিখ থেকে আমাদের যাত্রা শুরু। শুরুতে কোন ধরনের আসলে ইভেন্ট নিয়ে আপনারা কাজ করেছেন? জি, তো আমাদের প্রথম কার্যক্রম শুরু হয় বাংলাদেশে যখন হিট ওয়েভটা শুরু হয় 2024-এর, তখন আমরা আমাদের বরিশালের যারা রিক্সা চালক, তাদেরকে হ্যাট, পানি দিয়ে যাতে তারা হাইড্রেটেড থাকে, সেটার থেকে একটা আমাদের প্রথম যাত্রা শুরু। এবং এই যাত্রা শুরু করবার আগে তো আপনি বরিশালের মানুষের জীবনযাত্রা দেখেছেন, তারা বিভিন্ন রকম অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। কি ধরনের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন, বা অন্যান্য জেলার তুলনায় তাদের আসলে এই যে সমস্যাগুলো তারা একের পর এক ফেস করছে, ব্যাপারগুলো আসলে কেমন ছিল? আমি যদি একটা কথা এখানে হাইলাইট করতে পারি সবচেয়ে বড় করে, সেটা হচ্ছে কর্মসংস্থান। আমাদের এই ইউথ পপুলেশনের কর্মসংস্থান করা এখন আমাদের যে কোনো সরকারের নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত। মানে এত মেধাবী সব ছেলেমেয়েরা কর্মসংস্থানের জন্য তারা যে কষ্ট করতেছে, সেটা আসলে সত্যি দুঃখজনক, সেটা করা উচিত। আরেকটা জিনিস আমি খুব বেশি মনে করি, সেটা হচ্ছে যে প্রতিটা জেলাতে একটা বড় কোনো এক্সপোর্ট কিংবা বড় ইন্ডাস্ট্রিয়াল জোন কিংবা সবকিছু ঢাকা কেন্দ্রিক না করে ছড়ায় দেওয়া, যাতে প্রতিটা জেলা একভাবে সুন্দর করে গড়ে উঠতে পারে। আর বরিশাল যেহেতু নদীভিত্তিক জেলা, আমাদের একটা নদী ভাঙন,
তারপরে পানিতে যে স্যালিনিটি ইন ওয়াটার, তারপরে ডিজাস্টার প্রিপেয়ারনেস, ওগুলি তো একটা ব্যাপার থাকেই। এগুলি সবচেয়ে বেশি আমি সাফার করে সবচেয়ে বেশি আমার মনে হয়। মূলত মানবিক উন্নয়নই আসলে করা হচ্ছে এই ফাউন্ডেশনের মাধ্যমে, সমাজের উন্নয়ন হচ্ছে। একটু আপনার কাছে যদি ইন্ডিভিজুয়ালি জানতে চাই, আসলে আপনি কি বলবেন মানবিক উন্নয়ন বলতে আসলে আপনি কি বোঝাবেন? আমি আসলে এটা যদি খুবই সহজভাবে বলি, একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গিয়ে তাদের জীবনমানের উন্নতি করা। কিন্তু আপনার ওই প্রান্তিক জনগোষ্ঠী হতে হবে, এটা আপনার অর্কেস্ট্রেটেড কোনো জনগোষ্ঠী না, সত্যি যারা পায় না, সত্যি যাদের কাছে কেউ রিচ করে না। তো আমরা চাই একদম তাদের সাথে গিয়ে তাদের মাঝে বসে কিছু করার জন্য। জি, এই যে বাংলার বাঘ ফাউন্ডেশনটি বেশ কিছু ক্ষেত্রেই আসলে কাজ করছে। উল্লেখযোগ্য 5টি ক্ষেত্রের কথা যদি আমরা একটু আপনার কাছ থেকে শুনি। জি জি, ধন্যবাদ। ওই যেরকম আমাদের স্বাস্থ্যতে তো সবচেয়ে বেশি গ্রামগঞ্জে আপনারা যেটা দেখছেন সবাই হেলথ ক্যাম্প করে, সেটারও যথেষ্ট জরুরি, সেটাও করা উচিত। তবে আমাদের মূল ফোকাসটা হচ্ছে মেন্টাল হেলথের উপরে। এই সুবাদে আমরা আমরা স্কুলে গিয়ে যেরকম উঠতি বয়সের মেয়েদের সাথে আমরা ইন্টারনেট সেফটি, সেটার একটা যে মানসিক প্রভাব, সেটা নিয়ে আমরা একটা আলোচনার একটা প্রোগ্রাম রেখেছিলাম। আর পরবর্তীতে এডুকেশনে, যেটা আমার যেহেতু একটা আর্লি চাইল্ডহুড এডুকেশনের মাস্টার্স, আমার প্রথম মাস্টার্সটা, সেহেতু ওইটা ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। আপনারা সাধারণত কি দেখবেন যে বিত্তবান পাড়াতে কিংবা যারা একটু পয়সা খরচ করতে পারে তাদের ছেলেমেয়েরা প্রি স্কুলে যেতে পারে। প্রি স্কুলটা কি, এখন স্কুল তো সবাই আমাদের আছে, কলেজেরও সবাই ফান্ডিং দেয়, আছে, ওইটারও দরকার। বাট প্রি স্কুলটা হচ্ছে 3 থেকে 5, স্কুলের আগের যে বয়সটা, ওই সময় যে বাচ্চাদের যে কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল যে গ্রোথটা, সেটা কিন্তু খুবই ক্রুশাল পরের সাফল্যের জন্য স্কুলে গিয়ে। যেরকম আপনাদের ওই বয়সটাতে বাচ্চারা অ্যাটেন্ডেন্স কেমনি মেনটেন করা যায়, ডিসিপ্লিনটা শিখে, তারা শিক্ষার প্রতি যে একটা আগ্রহ, সেটা গ্রো করে। তো আমরা চাই এই শিক্ষাটাই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আনতে, তাদের ছেলে মেয়েদের মধ্যে। মানে 3 থেকে 5 বছরের বাচ্চা কি করবে আর, সারাদিন উঠানে ঘুরে বেড়াবে, হয়তো কিছু উল্টাপাল্টা আজে বাজে শিখবে, কোনো, আর বাবা মারা তো ওরম করে সময় দেওয়ার ওই কনসেপ্টটা নাই ওই পপুলেশনটা। সো ওই বাচ্চাদের নিয়ে আমাদের মূল কাজ। আচ্ছা, আসলে এটা কি মনে হয়, মানে প্রথমত বলবো আমাদের দেশে এবং আপনারা যেই জায়গাটাতে কাজটি করছেন, একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, সেখানে কি আসলে এই কনসেপ্টটা দেওয়া সম্ভব? প্রি স্কুলিং আপনি যেটা বলছেন যে ডিসিপ্লিন শেখা বা সামনের দিকে সে কিভাবে ক্লাস করবে, কিভাবে নিজেকে তৈরি করবে, সেই বিষয়গুলো সেই বাচ্চাগুলোর মধ্যে গ্রো করা, এটা কি আসলে সেই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সম্ভব? আপনারা কি কোনো সাকসেস রেট দেখতে পাচ্ছেন কিনা? খুবই সুন্দর কোয়েশ্চেন, আর এই প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ। ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, স্পেশালি অ্যাটেন্ডেন্সটা মেনটেন করা। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যারা লোকাল, যাদের সাথে অলরেডি ওই জনগোষ্ঠীর এক ধরনের এক সম্পৃক্ততা আছে, তাকে বিশ্বাস করে, তার কাছেই বাচ্চারা আসবে। আর অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমরা বেশ স্ট্রাগল করি। আমরা চেষ্টা করি উদ্বুদ্ধ করতে, যে না, রোজ না আসলে তুমি শিখবা কেমনে। বাট ইটস আ প্রসেস, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, আর এটাতে গিভ আপ করলে হবে না, এটা আস্তে আস্তেই আগাতে হবে। তবে চ্যালেঞ্জেস রিমেইন, কিন্তু we will not give up. জি, এবং একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের কথা বলছিলেন, এটাও কি শুধুমাত্র চাইল্ড যারা তাদের জন্যই নাকি পরিণত বয়স থেকে শুরু করে? না, আমাদের টিমের মধ্যে যেরকম আমাদের প্রোগ্রাম ডাইরেক্টর যিনি ফারজানা ফেরদৌস, উনি মাস্টার্স করছেন পোস্টপার্টাম ডিপ্রেশন ইন উইমেন, সেটা একটা গ্রাউন্ড ব্রেকিং একটা কাজ, বরিশাল ইউনিভার্সিটি থেকে করা। আমরা চাই যে পরবর্তীতে আমরা সেটা নিয়েও কাজ করব। মানে যেসব জায়গাগুলি আসলে সাধারণত খুব একটা ঘাটানো হয় না, আমরা সেসব জায়গা নিয়ে আগায় যেতে চাই। জি, এই কাজগুলো করতে গিয়ে তো আসলে ফান্ডিং এর একটা বিষয় রয়েছে, বিরাট। এই যে ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট গুলো আসলে আপনারা কিভাবে করেন? আপাতত আমার ব্যক্তিগত উদ্যোগেই হচ্ছে। তবে আমি একটা কথা বলতে চাই যে এই বছর গত 2 দিন আমি আসলে কারোর নামই নিব না, কিন্তু দেশ গড়ার পিছনে যে ব্যুরোক্র্যাটরা আছেন আমাদের দেশে, কিছু এত ব্রিলিয়ান্ট মানুষ যারা সত্যি দেশপ্রেমিক, সারাদিন দেশের জন্য কাজ করতে যাচ্ছে, তাদের সাথে আমার পরিচয় হয়, আর তাদের সাথে আমার উঠা বসা হয়। আর আমার মনের কোনো সন্দেহ নাই
যে সত্যি ভালো কাজ, সৎ কাজ তারা যদি জানতে পারে, কোনোদিনও ভালো কাজের জন্য ফান্ডিংয়ের পরবর্তীতে কোনো অভাব আমাদের হবে ইনশাল্লাহ। নারীর ক্ষমতায়নে আসলে আপনারা কাজ করছেন, নকশি প্রজেক্ট রয়েছে। আসলে এই প্রান্তিক পর্যায়ে নারীদের অধিকার নিয়ে কাজ করা বিষয়টা তো আসলে অতটা সহজ নয় একেবারেই না, কারণ নারীদেরকে তো একটু খাটো করে দেখার প্রবণতা আমাদের সমাজে রয়েছে, এমনকি একেবারে উচ্চবিত্ত পর্যায়ের মধ্যেও আসলে রয়েছে, মেইন স্ট্রিমেও আসলে আমরা এই বিষয়গুলো দেখি। তো চ্যালেঞ্জগুলো আসলে কি ফেস করছেন? জি জি, আবারও খুবই সুন্দর প্রশ্ন। আমি এখানে আমাদের সংবিধানে ফিরে যেতে চাই, যে আমি একটা খুবই বিখ্যাত একটা বই, অ্যানিমাল ফার্মে একটা খুব সুন্দর একটা কথা আছে ইংরেজিতে, যে আমরা সবাই উই আর অল ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার্স। ইকুয়ালের মধ্যে কিন্তু কেউ বেশি ইকুয়াল হয় না। আমাদের যদি আপনি দেখেন নারীদের, আমি একটু ব্যাকগ্রাউন্ডে না গেলে বুঝতে পারবো না। আমি যেরকম আমার দ্বিতীয় মাস্টার্সটা পাবলিক ইন্টারন্যাশনাল লতে, তো সেই ক্ষেত্রে আমি নারী হিউম্যান রাইটস অফ হিউম্যান নিয়ে আমি অনেক পড়াশোনা আমার করা আছে সৌভাগ্যক্রমে। তো সেখানে যেটা একটা জিনিস আমার খুবই স্ট্রাইকিং লাগছে মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে, একটা আছে পাবলিক স্ফিয়ার, একটা আছে প্রাইভেট স্ফিয়ার। পাবলিক স্ফিয়ারে আপনি যেরকম যাদের পাবলিকলি দেখেন, আপনারা মনে করেন যে না, দেশের মেয়েরা তো অনেক অগ্রগতি করতে পেরেছে আর করতেছে, পড়াশোনা, বড় বড় চাকরি, কিন্তু সত্যিকারের স্বাধীনতাটা কিন্তু প্রাইভেট স্পিয়ারটা থেকে আসে, সেটা হচ্ছে পর্দার আড়ালে। সেখানে কি আমরা তাদেরকে সত্যি স্বাধীন করতে পারছি? সেখানে কিন্তু ওই জিনিসটা চলে আসে, সাম আর মোর ইকুয়াল দেন আদার। আমাদের সংবিধানই বলে যে নারী পুরুষ সমান, কিন্তু এই সমান বলার পরেও কিন্তু কিছুটা এখানে কোয়েশ্চেন মার্ক থেকে যায়, যেটা আমি যে কোনো যারা বিচক্ষণ তাদেরই বিশ্লেষণ করতে দিব। তবে একটা জাতির সত্যিকারের পরিচয় কিন্তু পাওয়া যায় তাদের নারী এবং বাচ্চাদের কিভাবে তারা মূল্যায়ন করে, সেটার থেকে আপনি একটা জাতিকে জানতে পারবেন। তো যাই হোক, এবার আসি আমার ক্ষেত্রে। তো আমরা নকশি দিয়ে যেটা শুরু করতেছি সেটা আসলে ওইটাও চ্যালেঞ্জিং সেক্টর, স্পেশালি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে, কারণ ওদের মধ্যে যার দিনের সবচেয়ে বড় গোল, সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে খাওয়া আনা, সংসারটা ঠিক করে চালানো, সে আলাদা করে কি চিন্তা করবে যে আমি একটা নকশি আঁকবো, করবো, কাঁথা বুনবো, ওটা বিক্রি হবে, ওটার টাকা পাবো। তো সেই জায়গাটা থেকে তাদেরকে ওরকম করে বুঝায় আনা, ওরকম একটা দল গ্রুপ বানানো, সেটা ওই চ্যালেঞ্জগুলি আমরা প্রতিনিয়ত ফেস করি। আর আমরা ধরেন বড় বড় যারা আছেন, ব্র্যাক কিংবা অন্যান্য যারা আছেন তাদের মতন না, তো আমরা ছোট পরিসরেই করি। কিন্তু বাংলাদেশের যেটা আমি আগে বললাম, সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে ইম্প্যাক্টটা কিন্তু আপনি সাথে সাথে দেখতে পারেন। কেউ যখন একটা কিছু বানায়, একটু টাকাটা পায়, এটা ইম্প্যাক্টটা আপনি সাথে সাথে দেখতে পারেন। ওই জন্য এই দেশে কাজ করে ভিতরের থেকে এত আসলে ভালো লাগা তৈরি হয়। এবং একই সঙ্গে যুব সমাজের কর্মসংস্থান নিয়েও আপনারা একটা প্রজেক্ট রেখেছেন, সেটা নিয়েও আপনারা কাজ করছেন। জি, আমরা আসলে মূলত এন্টারপ্রেনিয়রশিপটা গ্রো করতে চাই। হ্যাঁ, যে ওরা যাতে নিজেদের উদ্যোগে কিছু, কারণ কর্মসংস্থানে তো বিরাট সমস্যা। তো আমরা আমাদের ছোট পরিসরে এখন করতেছি, যখন আমরা আরেকটু বড় হব, আমাদের আরো ফান্ডিং আসবে, তখন আমরা এটা আরো বড় পরিসরে আমরা প্রজেক্টগুলি করতে চাই। যেরকম আমি আপনাদেরকে বললাম, চন্দ্রদ্বীপ ক্যাফেটা আমাদের যুবকরাই চালাবে, ওরাই করবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ কোনো সময় ছোট বড় হয় না, কাজ গর্বের, যে কোনো কাজই আপনার গর্বের সাথে করতে হয়। এবং অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করছেন, এবং একই সঙ্গে যদি বলি প্রকৃতি পরিবেশ, জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, এই জায়গাগুলো নিয়েও তো আপনারা কাজ করছেন। এটা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তো অনেক সমস্যার সম্মুখীন হবারও কথা। আমি জানি না সেখানে কি ধরনের অভিজ্ঞতা রয়েছে আপনাদের, সেই বিষয়গুলো নিয়ে যদি জানি। নদী ভাঙন নিয়ে আসলে আমরা এখনো কাজ শুরু করি নাই, তবে ওইটা তো বিরাট একটা প্রজেক্ট, কারণ নদী ভাঙন তো একটা ছোট জিনিস না। ওইটার সাথে অনেক ধরনের পার্টনারশিপ আমাদের লাগবে। তারপরে পানিতে যে স্যালিনিটি, যেটা যে নোনা পানি, ওইটারও ব্যাপার। আমরা যেটা আপাতত করতে চাচ্ছি, চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস, কোনো দুর্যোগের আগে যে একটা তৈরি থাকতে লাগে, যে কি কি করতে লাগে, সেটার উপরে আমাদের ফোকাসটা আমরা রাখতে চাই। কারণ আমরা সবাই দুর্যোগটা হওয়ার পরে আমরা খুব ব্যস্ত হয়ে যাই স্বাভাবিকভাবে, আমরা ত্রাণ দেওয়ার, কিন্তু তার আগে যে একটা প্রিপেয়ার্ডনেস আছে, সেটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আমাদের ফোকাস ওইটাতে থাকবে। সবকিছু মিলিয়ে আসলে মানব উন্নয়নে একটা আসলে ভূমিকা রাখার চেষ্টা নিশ্চয়ই আপনার ফাউন্ডেশন করে যাচ্ছে। আপনার কথার মাধ্যমে আসলে যেটা আমরা উপলব্ধি করতে পারি, আপনার প্রাথমিক শিক্ষা নিয়ে
ব্যাপক কাজ করার চেষ্টা করছেন নিজেদের জায়গা থেকে, কিন্তু বর্তমান সময়ে আমরা আসলে দেখছি যে আমাদের সংস্কৃতির বিমুখতা আসলে বাড়ছে দিনকে দিন। সংস্কৃতি চর্চার গুরুত্বটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেটা ছবি আঁকা থেকে শুরু করে গান, নাচ, আবৃত্তি, এই জায়গাগুলো থেকে আসলে আপনারা ভূমিকা রাখার চেষ্টা করছেন। দেখেন, আমি এটা জাতিগতভাবে বলবো যে এখানে আবার একটু পিছিয়ে যেতে হবে। আমরা কিন্তু খুবই ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড ইন্টারেস্টিং একটা জাতি। আমরা কিন্তু বাঙালিও, আবার আমরা কিন্তু মুসলমান। এখানে কিন্তু সংস্কৃতি আর ধর্মের একটা সমন্বয় খুব সুন্দরভাবে আগে আসতে হবে। আমাদের মেনে নিতে হবে যে আমরা টিপ পড়লেও আমরা মুসলমান, আমরা হিজাব পড়লেও আমরা মুসলমান, আমরা বাঙালি মুসলমান। আমরা কিন্তু সাউদি মুসলমান না, আমরা টার্কিশ মুসলমান না। তো সেই জায়গাটা আগে আমাদের আইডেন্টিটিটা, আগে আমাদের পরিচয়টা খুবই সলিডভাবে আমাদের মেনে নিতে হবে, যে আমাদের ইনক্লুসিভ হতে হবে। হ্যাঁ, যে একটু প্রোগ্রেসিভ তাকেও, সেও মুসলমান, আবার যে বোরখা পড়তেছে সেও। এইটা আমরা মানতে যখন শুরু করব, পরবর্তীতে কিন্তু চর্চা আর আপনার বাকি সব জিনিস, সাংস্কৃতিক চর্চাগুলি পরে কিন্তু ইজি হয়ে যাবে। কারণ আপনার যদি আইডেন্টিটি নিয়ে কোনো কনফিউশন না থাকে, আপনি জাতি হিসেবে অনেক তাড়াতাড়ি উঠতে পারবেন। তো আমাদের এই জায়গাটা খুবই অ্যাড্রেস করার দরকার। এই প্রসঙ্গে যদি আসি, যে আসলে আপনার দাদা বা আপনার বাবারা এমন একটা চমৎকার ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্ট আসলে পেয়েছেন, সবাইকে নিয়ে বাঁচার, হ্যাঁ, আপনার কি মনে হয় যে সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গাটাতে আসলে ঘাটতি দেখা দিচ্ছে? ঘাটতি আসলে সময়ের সাথে দেখা দিলেও এটা যে পূরণ করা যাবে না আশা দিয়ে কিংবা পজিটিভ একটা মেসেজ দিয়ে আমাদের যারা সত্যি দেশপ্রেমী তাদের কাজে, তাও না। এটা করা যাবে, কিছুটা ঘাটতি হয়তো আসতে পারে, এটাই হিউম্যান রেসের এটাই নমুনা। কিন্তু আমরা এটা ওভারকাম করতে পারবো অ্যাজ আ পিপল, অ্যাজ আ নেশন, ইনশাআল্লাহ। জি ম্যাম, সমাজসেবা, শিক্ষা, সাহিত্য, তিনটা দিক নিয়ে আসলে সমানভাবে কাজ করে যাচ্ছেন। এখানে জানতে চাইবো না যে কোন দিকটায় সবচেয়ে বেশি ভালো লাগা, বা তারপরেও বলবো যে তিনটাকে আসলে সমন্বয় করা যাচ্ছে বা পরিতৃপ্ত আসলে পাওয়া যায় কোনটাতে। স্বাভাবিকভাবেই যদি বলি যে পারিবারিকভাবে আপনি সমাজসেবাটাই বলবেন, তারপরেও তো শিক্ষা, সাহিত্য, সেটাও আসলে এটার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। আপনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই। এটা তো অনেক উপরে, আমি আপনাকে আরেকটু নিচে গিয়ে বলি, হিউম্যান কানেকশন, মানুষের সাথে সম্পৃক্ততা, এটা বিরাট ব্যাপার। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা এটা বহু বছর 25-30 বছর তো হবে, ঝালকাঠিতে আমার বাবা ট্রলার নিয়ে ক্যাম্পেইন করতেছেন। তো একটা নৌকাওয়ালা ঝালকাঠি শ্যাতল পাঠি বিক্রি করতে আসছে। তো আমার বোন ট্রলারের এক সাইডে মাথা নিচু করে একটু ন্যাপ নেওয়ার একটা ব্যাপার ছিল। ভদ্রলোক কিন্তু বোন যে ঘুমায় আছে সেটা আসলে উনি অতটা গুরুত্ব না দিয়ে কাছে এসে আমার বোনের কানে এসে একদম বরিশালের ভাষায়, মনু ঝালকাঠির শ্যাতল পাটির নেবা। আমি দূরের থেকে দেখতেছি যে এটা একটা ডিজাস্টার হইতে পারে। আমার বোন হ্যাঁ হ্যাঁ কে, তারপরে আমরা কিন্তু ওইটা কিনলাম। কিন্তু আমি জানি না এটা বুঝতে পারলাম কিনা, মানুষের যে ভালোবাসাটা, মানুষের যে সততা, এত সরলতা, ওই জায়গাটা কিন্তু আপনার আগে গ্রাস্প করতে হবে, পরের গুলি পরে আসবে। যেরকম আমি এবার বরিশালে গেলাম, আমার খাওয়ার ক্ষেত্রে আমি একটু রুটিনে থাকতে চেষ্টা করি এখন বয়সের সাথে। আমাকে এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, ওনার 57-60 হবেন, উনি স্যুপ দিয়ে গেলেন আমাকে। দিয়ে যাওয়ার পরে শেষের দিন এভরিডে উনি দিয়ে যেতেন, ওনার বাসায় বানায়। তো ওটার জন্য আমি টাকা দিতাম, কিন্তু কথা ওইটা না। শেষ দিন উনি আমার পাশে বসলেন, উনি আমার কোনো পরিচয় জানেন না, কিছু জানেন না। বসে বললেন যে ম্যাডাম আপনি কোথাকার? আমি বলছি ভাইয়া আপনি আমার আপাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি যখন বললাম আমি চাকহারের, বলে জি ওই জায়গাটা তো বিরাট একজন মানুষের জায়গা। আমি বলছি জি, আমিও গর্বিত, ওই জায়গা বিরাট একজন মানুষের জায়গা থেকে আমি আসছি। কিন্তু আমি আমার পরিচয়টা পারতপক্ষে দিতে চাই না। কিন্তু আমার একজন টিম মেম্বার যখন বললো যে উনি ওই বড় মানুষের বংশধর, ভদ্রলোকের যে চেহারার মধ্যে যে ভালোবাসাটা, যে কৃতজ্ঞতাটা, আমার চোখে পানি এসে গেছে। মানে উনি মনে হলো 20 সেকেন্ড আমার দিকে তাকায় রইলেন, বললেন এর জন্যই আপনার সবকিছুর মধ্যে একটু অন্যরকম আপা। আমি বলছি এটা আপনাদের ভালোবাসা, যে আপনারা ওই ভালোবাসার চোখে দেখেন। সো আমার কথা হচ্ছে যে আমরা অনেক বড় বড় কথা না বলে যদি এই হিউম্যান কানেকশনটা স্ট্যাবলিশ করতে পারি, এই কাইন্ডনেস, ভালোবাসা, আমরা জাতি হিসেবে অনেক উপরে উঠতে পারবো। আপনি শেরে বাংলায় কে ফজল হকের দৌহিত্র, তার একটা ছায়া আপনার জীবন জুড়ে আসলে রয়ে গেছে, এখনো আছে। মাঝে মাঝে কি মনে হয় যে আসলে নিজের পরিচয়টা
কোথাও একটু সেই ছায়ার কারণে কোথাও একটু কমে যাচ্ছে মনে হয় আপনার? এটা হচ্ছে একদিকে বলতে গেলে দুইমুখা সাপ, আর এইদিকে বলতে হয় ডাবল এজ সোর্ড। আপনি যদি পরিচয় দেন তাহলে দেখবেন অনেক কমেন্ট যে আপনিও তো পরিচয়ের জন্য আসতেছেন, আবার পরিচয় না দিলে মানুষ চিন্তা করবে যে পরিচয় কেন দিচ্ছে না। তো আমি গর্বিত, অবশ্যই গর্বিত যে আমি ওনার বংশধর। তবে অবশ্যই আমি আমার নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলতে চাই, আর আমি সেই হিসাবেই কাজ করে যাচ্ছি। তো আশা করি দেশবাসী ওইটাও দেখতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ম্যাম, একেবারেই শেষে আছি, শেষ প্রান্তে আছি। আপনার সঙ্গে গল্পের একটু জানতে চাই যে বাংলার বাঘ যে ফাউন্ডেশনটি রয়েছে, এটা নিশ্চয়ই আপনি বড় কোনো স্বপ্ন নিয়েই আসলে আপনারা এগোচ্ছেন। লক্ষ্য স্বপ্ন একই সঙ্গে জেনে শেষ করব। লক্ষ্য স্বপ্ন একটাই কথা, প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকা, তাদের মাঝে থাকা, তাদের জীবন মানের উন্নয়ন করা। সততা সাহসিকতায় স্বদেশের সেবায়, এটাই আমাদের মোটো। চমৎকার ম্যাম, অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। আপনার জন্য এবং আপনার ফাউন্ডেশন বাংলার বাঘের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু বলতে চাই যে আমরা জাতি হিসাবে অনেক 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 রিচ, আমাদের অনেক কিছু করার আছে। আসেন আমাদের ছোটোখাটো যে আমাদের ডিফারেন্সেসগুলি আছে ওগুলি আমরা ওভারকাম করে আমরা যাতে আগায় যাই। আমি শেষ করতে চাই একটা সুন্দর একটা বার্তা দিয়ে, যেটা আমার বাবার পছন্দ ছিল, উনি ওনার দাদার কাছ থেকে পাবেন। এটা হচ্ছে একজন ফিলসফার আল্লামা ইকবালের একটা উক্তি যে খুদি কো কর বুলন্দ ইতনা, মানে নিজেকে বুলন্দি হাইট, নিজেকে ওই হাইটে উঠাও कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे कि तेरी रजा क्या है। যে খোদা যখন তোমার ডেস্টিনি লিখবে, তুমি এত এত পিওর, এত সৎ যে খোদা তোমাকে জিজ্ঞেস করবে কি লিখবো। এটা আমার অনেক অনেক পছন্দের একটা উক্তি। আমি চাই প্রতিটা মানুষ এটা যদি আত্মস্থ করতে পারে, আমাদের দেশ যে কোথায় যাবে। আমরা নিশ্চয়ই সেই উচ্চতাকে ধারণ করতে চাই পুরো জাতি মিলে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।